গুজরাট। এবার গুজরাট ভ্রমণ। গুর্জরদের দেশ গুজরাট। 4000 বছরের পুরনো স্থাপত্য, হস্তশিল্প সমৃদ্ধ, সংস্কৃতি সমৃদ্ধ পশ্চিম ভারতের একটি রাজ্য। এ রাজ্যে রয়েছে সবথেকে লম্বা সমুদ্র তট। আজকের গুজরাট শিল্প সমৃদ্ধ একটি আধুনিক রাজ্য। মহাভারতের শ্রীকৃষ্ণের স্মৃতিবিজড়িত আরব সাগর তীরে স্থিত দ্বারকা হিন্দু তীর্থযাত্রীদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র। আরও দক্ষিণে সোমনাথ মন্দির, আরও একটি তীর্থক্ষেত্র। এখানে সব সম্প্রদায়ের মানুষের বাস, হিন্দু, মুসলমান, জৈন ও বৌদ্ধ। এ রাজ্যে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল এবং আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মস্থান। সারা গুজরাট মূলত নিরামিষ আহার এবং সারা গুজরাট ড্রাই স্টেট। আমরা যাত্রা শুরু করেছিলাম ভদোদরা অর্থাৎ বরোদা থেকে। প্রথম দিন গন্তব্য ছিল স্ট্যাচু অফ ইউনিটি। অনেক ভ্রমণ পিপাসু ভালো মানুষদের সাথে একসাথে আমরা ভ্রমণে মেতে উঠেছিলাম। স্ট্যাচু অফ ইউনিটি হলো এমন একজন স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতবর্ষের রূপকার, পারদর্শী নেতা, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং যাকে সকলের লৌহ পুরুষ বলে জানে, তিনি সর্দার বল্লভভাই প্যাটেল। 2013 সালে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। বিশ্বের সবথেকে উঁচু এই স্ট্যাচু অফ ইউনিটির বানানোর পরিকল্পনা করেন। লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানানোর জন্য। নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি থেকে অনেক বড়। আমরা এখন এসেছি স্ট্যাচু অফ ইউনিটি। আজকে গুজরাটে আমাদের প্রথম দিন। সর্দার বল্লভভাই প্যাটেলের মর্মর মূর্তি, বিশ্বের সবথেকে উচ্চতম মূর্তি এটি। আমরা টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। স্ট্যাচু অফ ইউনিটি দেখতে টিকিট লাগে 380 টাকা পার হেড। এটা একদম চেস্ট পর্যন্ত যাওয়া যায়, উপর থেকে লেকের ভিউ দেখা যায়। 150 টাকার টিকিটে নিচের মিউজিয়াম পর্যন্ত যাওয়া যায়। চলো ঢোকার গেট এটা অনেকটা হাঁটতে হবে। কার পার্কিংয়ে আমরা বাস ছেড়ে একতা নগরের পরিবেশ বান্ধব বাসে চেপে স্ট্যাচু অফ ইউনিটির কাছে গেছিলাম। এখানে টিকিট আমাদের অনলাইনে করা ছিল। টিকিট চেক করার পর অনেকটা হাঁটতে হয়। চলন্ত রাস্তাও আছে। এখানে আমরা প্রায় 2 ঘন্টা সময় ধরে দেখেছিলাম। তারপর আবার বাসে করে ভদোদরা হোটেলে ফিরে আসি। পরের দিন সকালে আমাদের যাত্রা
নিষ্কলঙ্ক মহাদেব মন্দির। আমাদের প্রথমে যেতে হবে ভাবনগর, সেখান থেকে আরও প্রায় 20 কিলোমিটার ভেতরে কলিয়া গ্রাম। এই কলিয়া গ্রামের সমুদ্র পাড় থেকে প্রায় 1.5 কিলোমিটার ভেতরে অবস্থিত এই নিষ্কলঙ্ক মহাদেব মন্দির। সমুদ্রের জোয়ার ভাটার উপর নির্ভর করে এই মন্দিরের দর্শন। সমুদ্রের ভাটার সময় মন্দির জেগে ওঠে, আবার জোয়ার আসলে মন্দির সমুদ্রের জলে ডুবে যায়, শুধু ওপরের পতাকাটা দেখা যায়। তিথি মেনে হয় দর্শন। অমাবস্যায় হয় বিশেষ পুজো। জল কাদা পার হয়ে কাকরের ওপর দিয়ে এতটা যেতে পারবো বলে মনে সংশয় ছিল। এখন আমরা যাচ্ছি নিষ্কলঙ্ক মহাদেব, ভাবনগর। এখান থেকে প্রায় সমুদ্রের ধার থেকে 1.5 কিলোমিটার যেতে হবে। কিন্তু দেখলাম আমাদের গ্রুপের এবং অন্যান্য শ্রদ্ধালু মানুষ, হাজার হাজার মানুষ হেঁটে চলেছে। আমিও মহাদেবের নাম করে হাঁটতে শুরু করলাম এবং শিবের আশীর্বাদে পৌঁছেও গেলাম। সুজাতারা আগেই পৌঁছে গিয়েছিল। হর হর মহাদেব, হর হর মহাদেব, বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে 5টা শিবলিঙ্গ আছে, নন্দীও বিরাজ করছে। এই মন্দিরের সাথে মহাভারতের আমরা একটা যোগাযোগ পাই। পঞ্চপাণ্ডব মহাভারতের যুদ্ধের পর খুব অনুতপ্ত হয়েছিলেন এবং তারা শ্রীকৃষ্ণকে বললেন যে আমরা এত ভাতৃহত্যা, আত্মীয় স্বজন তাদের এত হত্যা করেছি, আমাদের খুব পাপ হয়েছে, এই পাপ থেকে মুক্তি হবে কিভাবে? শ্রীকৃষ্ণ তখন পঞ্চপাণ্ডবের হাতে একটা কালো পতাকা দিয়েছিলেন। পতাকা দিয়ে বলেছিলেন যে এই পতাকাটা নিয়ে তোমরা পরিদর্শন করবে, করতে করতে পতাকাটা যখন সাদা হয়ে যাবে তখন বুঝবে তোমাদের পাপ মুক্তি ঘটেছে। তো এই জায়গায় নিষ্কলঙ্ক এই মহাদেব মন্দিরের এখানে এসে সেই পতাকা সাদা হয়ে যায় এবং তাদের পাপ স্খলন হয়। তখন এখানে পঞ্চপাণ্ডব মহাদেবের আরাধনা করেন এবং এখানে 5টা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন এবং তার পুজো করেন। তারপর থেকে এখানে মহাদেবের পুজো শুরু হয় এবং এই মন্দিরের নাম হয় নিষ্কলঙ্ক মহাদেব মন্দির, কারণ এখানে পাপ ধুয়ে গেছিল পঞ্চপাণ্ডবের। মানুষের বিশ্বাস তারাও যদি এখানে পুজো করে তাদেরও পাপ ধুয়ে যাবে। হাজার হাজার শ্রদ্ধালু মানুষ প্রতিদিন এই নিষ্কলঙ্ক মহাদেব মন্দিরে এসে শিবলিঙ্গে পুজো করে। আমাদের পুজো দিয়ে ফেরার সময় আর কোনো অসুবিধা হয়নি। কাছেই ছিল আমাদের হোটেল। সেদিন বিকেলে হোটেলে আমরা বিশ্রাম নিয়েছিলাম, কারণ পরের দিন আমাদের যাত্রা ছিল দ্বীপের উদ্দেশ্যে। তাই সেদিনটা আমরা বিকেলে হোটেলের লনে যে যার মতো দোলনা চেপে এবং বাংলা গান শুনে সন্ধ্যেটা আমরা খুব উপভোগ করেছিলাম। ভারতের পশ্চিমে অবস্থিত 2টি কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ। এই দিউ 1539 সাল থেকে 1961 সাল পর্যন্ত এই অঞ্চল পর্তুগিজদের অধীনে ছিল। তারপর ভারতের অন্তর্ভুক্ত হয়। আমরা প্রথমেই
গেছিলাম ডিউ ফোর্ট। ডিউ ফোর্টে প্রবেশের কোনো টিকিট লাগে না। এই ডিউ ফোর্ট 500 বছর আগে পর্তুগিজ শাসকরা বানিয়েছিলেন। আমরা এখন ডিউ ফোর্টে ঢুকলাম, তোমরাও আমাদের সাথে সাথে দেখবে, এসো। পর্তুগিজ শিল্পকলা, সভ্যতা এবং তাদের সংস্কৃতির নমুনা এখানে আমরা দেখতে পাই। তার সাথে যুক্ত হয়েছে গুজরাটের শিল্পকলা। দূর থেকে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পানি কোঠা। পরে এটি জেল হিসাবে ব্যবহার হতো। ডিউ ফোর্ট অনেক বড়, তো আমরা ওখানটায় হাঁটতে অনেক সময় লাগবে বলে ফোর্টে ওই টোটো গাড়ি পাওয়া যায়, 50 টাকা করে দেয়। আমরা ওই একটি গাড়ি নিয়ে নিয়েছিলাম, ওই গাড়ি করে আমাদের একদম শেষ প্রান্তে নিয়ে গেছিল এবং আমরা দেখতে দেখতে গিয়েছিলাম। ডিউ ফোর্টের ওপরে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। এই ডিউ ফোর্টে অনেক কামান আছে, যে কামানগুলি আগে যুদ্ধে ব্যবহৃত হতো এবং প্রত্যেকটা কামানের মুখ সমুদ্রের দিকে তাক করা আছে। ডিউ ফোর্টের ওপর থেকে দুটো লাইট হাউসও দেখা যায়। আমরা ডিউ ফোর্ট থেকে বেরিয়ে আইএনএস খুরকি মিউজিয়াম দেখতে গেছিলাম। পার হেড আমাদের 100 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। আইএনএস যুদ্ধজাহাজ 1971 সালে যেটি ব্যবহৃত হয়েছিল। ভেতরে গিয়ে দেখা যায় তখনকার দিনে যুদ্ধজাহাজ কেমন ছিল, কিভাবে ছিল, সেটা দেখার একটা অভিজ্ঞতা হয় আমাদের। ডিউয়ের আরও একটি আকর্ষণীয় স্থান সেন্ট পলস চার্চ। এরপর গন্তব্য গঙ্গেশ্বর মহাদেব মন্দির। এটা শোনা যায় মহাভারতের সময় পঞ্চপাণ্ডব এইখানটায় এই 5টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এর বৈশিষ্ট্য হলো এই শিবলিঙ্গগুলি সমুদ্রের জলে ধুয়ে যায় যখন জোয়ার আসে, আবার ভাটার সময় জেগে ওঠে। এখানে কোনো পুরোহিত থাকে না, নিজেরাই পুজো দেওয়া যায়। খুব সুন্দর এই গঙ্গেশ্বর মহাদেব মন্দির, খুবই ভালো লাগবে। যারা শ্রদ্ধালু মানুষ তাদেরকে সত্যি একটি আকর্ষণীয় দেখার জায়গা। এছাড়াও ডিউয়ে বহু দেখার মতো পর্যটন কেন্দ্র আছে। তারই একটি হলো নাগোয়া বিচ। এই নাগোয়া বিচ বলে যে আপনি গোয়ার যে বিচ তার সাথে এটি কিছু কম নয়, ওই জন্য নাগোয়া বিচ নাম হয়েছে। এই বিচ খুব সুন্দর বিচ। এই বিচে নানান রকম ওয়াটার স্পোর্টস হয়। তারপরে আমরা হোটেলে প্রত্যাবর্তন করি এবং পরের দিনের
যে আমাদের যাত্রা তার প্রস্তুতি নিন। পরের অংশে আপনারা দেখতে পাবেন দ্বারকা, সোমনাথ, গির অরণ্য এবং লিটল রান অফ কচ্ছ, আরও অনেক দর্শনীয় স্থান। অপেক্ষা করুন, আমরা শিগগিরই এগুলো আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও আমরা দিতে পারি।